হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিন পিয়া পর্ব ৩৮। সাবিহা কথা বলবে বলেছিল, কি বলবে সেটুকু শুনতে গিয়েছিলাম শুধু। তুমি তো জানোই সকালে চলে যাবে ও, তাই বলে আপনাকে ভালোবাসি বলবে? তুমি নিজেও ভালোবাসবে না, ভালোবাসার কথা বলবে না, আর কেউ বললেও সহ্য করতে পারবে না। কিন্তু কেন বলো তো? চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো আরিশ। ওরা ছলছল নয়নে তাকিয়ে আছে কেবল। সত্যি তো, এরকম কথাবার্তা কেন বলছে সে? থতমত খেয়ে গেল বেচারি। তার মনের মধ্যে যে কি অশান্তি লাগছে সেটা তো আরিশকে বোঝাতে পারছে না। কিছু না, ঘুমাবো আমি, ছাড়ুন। ওরা ধীরে ধীরে আরিশের বুক থেকে সরে এসে পাশের বালিশে মাথা রাখলো। সে মুখ ঘুরিয়ে আরিশের বিপরীত দিকে শুয়ে পড়ল। আরিশ একটু দেরি করলো না, পেছন থেকে ওর কোমরে আলতো করে হাত রাখলো। তারপর একটানে তাকে নিজের দিকে টেনে নিল। এক নিমিষে ওরা আবার আরিশের উষ্ণ বুকের সাথে মিশে গেল। জানেনি, চেয়েও যেন না চাওয়ার মতো কাছে আসা যায়। বুকের স্পর্শে তার অভিমানগুলো ধীরে ধীরে গলে যেতে লাগলো। প্রতিদিন তো এভাবে বুকের ভেতরেই ঘুমাও, আজ আবার ছাড়তে বলছো কেন? ভাবখানা এমন, তুমি বললেই যেন কথা শুনবো আমি। কথাগুলো শুনে শুকনো ঢোক গিলল ওরা। কিছুদিন ধরেই লোকটা একেবারে ভদ্রলোক হয়ে গেছে। জোরাজোরি করতে আসে না, কিন্তু এখন যদি কিছু করে এই লোককে একটু বিশ্বাস নেই। কখন কি করে বসে বলা যায় না। ওরা দোলনায় পড়ে গেছে, মনটাও আগের মতো নেই। মনে হচ্ছে কেমন একটা উড়ু উড়ু ভাব। কেন এমন হচ্ছে? আপনি আপ হ্যাঁ আমি। আপনি দূরে সরুন, আজকে আমি নিজে নিজেই ঘুমাবো, বুকের ভেতর জড়িয়ে না। কথা শেষ হতে না হতেই আরিশ ওরাকে জাপটে ধরে বিছানায় চেপে ধরল। ওরা কিছুটা ধাক্কা দিয়ে সরে যাওয়ার চেষ্টা করলো। পুরোটা দৃশ্য যেন কোনো এক বুনো হুলো বেড়ালের সঙ্গে কসরতরত। কিন্তু ওই যে যতই চেষ্টা করুক না কেন, আরিশের বাঁধন ভাঙা গেল না। বরং প্রতিটা ছটফটানিতে যেন আরো বেশি করে জড়িয়ে গেল সে। একরকম হার মেনে নিঃশ্বাস ফেললো ওরা। স্টে স্টিল হামিংবার্ড। আরিশ একটু থামলো, জিহ্বা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিয়ে আবার বলতে লাগলো, যতদিন আমি বেঁচে আছি আমার বুকেই মাথা রেখে তোমাকে ঘুমাতে হবে। সেটা তুমি চাও না চাও তাতে কোনো তফাৎ হয় না। কারণ আমার ভালোবাসার শর্ত মানে না ওরা। আমি তোমায় ভালোবাসি একটুখানি উন্মাদ হয়ে, এতটাই চাইলে তোমায় নিজের করে রাখতে শাস্তিও দিতে পারি। ওরা একদম বোঝে না এই ছেলেটা কি বলছে, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তার এমন ড্যাব ড্যাব মুখ দেখে আরিশ হেসে আলতো করে তার নাকটা টিপে দেয়, যেন চোখ দিয়ে বলে, বোকার মতো তাকিয়ে আছো কেন? শেষের বাক্যটা মনে হচ্ছে তোমার মাথার ওপর দিয়ে গেল। হ্যাঁ না মানে? মুচকি হাসলো আরিশ। অরার কপালে চুমু খেলো একটা। আবেশে চোখ বন্ধ করে ফেললো ওরা। যদি কখনো পরিস্থিতি এমন হয় তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো, তখন আমি তোমাকে কখনোই যেতে দেব না পাখি। তোমার জন্য দরকার পড়লে তোমাকে শাস্তি দেব। আমার জিনিস কেবলই আমার। আপনি ভালোবাসেন আমাকে? লম্বা নিঃশ্বাস ফেলে শুধালো ওরা। আরিশের হৃদয়ে অদ্ভুত তোলপাড় চলছে। ভালোবাসা, সে কি ভালোবাসে ওরাকে? এই যে বুক ধুকপুক করা, তার সংস্পর্শে এলে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হওয়া, ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠা, তার একটু অনুপস্থিতিতে হৃদয়ে যন্ত্রণা হওয়া, এসবই কি ভালোবাসা? নিজের সাথে বাকবিতর্কতায় জড়িয়ে গেল আরিশ। তাকে তো অরার প্রশ্নের উত্তর দিতে হবে। ওরা আগ্রহী হয়ে তাকিয়ে আছে, আরিশের উত্তর শুনতে হবে তাকে। আরিশ যদি এই ভয়ঙ্কর কথাটা বলে সে তাকে সত্যি ভালোবাসে, তখন ওরা কি করবে? এই মানুষটা ভালোবাসার পথে হাঁটলে তাকে কিভাবে বলবে? ওরা এখনো সংশয়ে আছে। সে জানে না আরিশের সাথে সত্যি থাকতে পারবে কিনা। মাঝে মধ্যে মনে হয় এই জেলখানায় আর থাকা সম্ভব না, কিন্তু পরক্ষণে আরিশের পাগলামি, কেয়ার, যন্ত্রণা দেওয়া ছোঁয়াগুলো আরাকে তার প্রতি দুর্বল করে তোলে। ভালোবাসা কি জানি না হামিংবার্ড, আমি শুধু জানি তোমাকে চাই, আজীবন চাই। আমার জীবনের প্রতিটি সেকেন্ড মিনিট তোমার সাথে কাটাতে চাই আমি। এতটুকু একটা মেয়ে কি এমন করলে বলো তো? আমি তো এমন ছিলাম না পাখি। আমি এতটুকু একটা মেয়ে? আরিশের সব কথা রেখে নিজের প্রতি অপমানজনক কথাটাই ভালো মতো কানে ঢুকলো তার। আরিশ না হেসে পারল না আর। এই প্রথম আরিশকে প্রাণ খুলে শব্দ করে হাসতে দেখলো ওরা। নিজের দিকে তাকাও, তারপর আমার দিকে দেখো একবার। ওরা অবাক হয়ে তাকালো, নিজের দিকে চোখ গেল, তারপর ধীরে ধীরে আরিশের দিকে। কিন্তু ও মা, আরিশ তো তার উপর এভাবে চেপে আছে যে সে তো ওকে ঠিকমতো দেখতেই পাচ্ছে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবলো, আরেকটু লম্বা হলে, আরেকটু মোটা হলে আজই এর অপমানের উপযুক্ত জবাব দিয়ে দিতাম। থাক এসব, ঘুমাতে হবে, সকালে এয়ারপোর্টে যেতে হবে আবার। সকাল সকাল ফ্লাইট সাভিয়ার। আপনি যাবেন? যাব না। ওরা সরাসরি কিছু বলতে পারল না, চুপ করে রইল। আরিশ তাকে নিয়ে সোজা হয়ে শুয়ে বলল, জানো ওরা, মাঝে মধ্যে ভাবি তুমি যদি আমাকে আমার মতো করে ভালোবাসতে, পরক্ষণে মনে হয় তাহলে আমি খুশিতে মরে যেতাম। এসব বলতে নেই।
ও ভালো কথা, ডাক্তারের কাছে গিয়েছিলাম আজ, বললেন আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি, ঠিকমতো চললে পুরোপুরি সুস্থ হয়ে যাব। আমি কি সত্যিই অসুস্থ? ওরা কি বলবে বুঝতে পারছে না, যদি বলে সে অসুস্থ এবং তারপর যদি আরিশ রেগে যায় তখন? আপনি ঠিক আছেন, এত ভাববেন না, ঘুমান। মৃদু হাসলো আরিশ, ওরার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। কয়েক মিনিট ওভাবেই চলল সব। তারপর দুহাতে আগলে ধরলো ওরাকে। গ্রীষ্মের শহরে দুপুরে রোদের তাপ, রাস্তা পুড়ে যাচ্ছে, গাড়ির হর্ন, ক্লান্ত মানুষ আর দূরে শুয়ে থাকা রিকশাওয়ালা, সবাই যেন এক অস্থির নীরবতায় তীব্র গরমে ডুবে আছে। আকাশ রুক্ষ আর শহর ঘাম ও ধুলোর মাঝে বেঁচে থাকে। মেয়ের দেশ ছাড়ার পর থেকে তাসলিমা খুব ভেঙে পড়েছেন। ছোট থেকে কখনো কাজ ছাড়া করেনি সাবিহাকে, অথচ আজ এত দূর গেল মেয়েটা, তাও একা। এসব ভেবে ভেবে ভদ্রমহিলার শরীরটাও একটু খারাপ হয়ে গেছে। ঠিকমতো খাওয়া দাওয়া করেন না। তাহলে অবশ্য মায়ের সাথে কথা বলে, তার মন ভালো করার চেষ্টা করে, তবে একজনের শূন্যতা কখনো আরেকজনকে দিয়ে পূর্ণ হয় না। একজন মায়ের কাছে তার প্রতিটি সন্তান আলাদা আলাদা জায়গায় অবস্থান করে। কাকি আনমনে বসেছিলেন তাসলিমা, তামান্নার ডাকে নড়ে চড়ে উঠলেন। দুপুরের সময় এখন, সবাই খেয়ে নিলেও তিনি কিছু খাননি, সেজন্য বেডরুমে খাবার নিয়ে এসেছে তামান্না। কি হয়েছে? তামান্না খাবার হাতে ঘরে প্রবেশ করলো। খাটের একপাশে দাঁড়িয়ে খাবারগুলো একে একে বিছানার উপর রাখতে লাগলো সে। খেয়ে নিন, আপনি এভাবে না খেয়ে অসুস্থ হয়ে পড়লে তালহা ভাই, সাবিয়া আপু সবাই কষ্ট পাবেন। এত দরদ দেখাতে হবে না, নিজের কাজে যাও তুমি। অন্য সময় হলে তামান্না কিছু একটা বলতো নিশ্চিত, কিন্তু এখন বলার পরিস্থিতি নেই। তাসলিমা যেমনই হোক, এখন তাদের মন খারাপ, আর খারাপ সময় কারো সাথে এমনভাবে কথা বলা উচিত না যাতে করে সেও কষ্ট পায়। খাবার রেখে গেলাম। তামান্না ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। তাসলিমা খাতুন দরজার দিকে তাকিয়ে রইলেন। তালহার সাথে কথা বলতে হবে। দিন দিন এই কাজের মেয়েটার সাথে ঘনিষ্ঠতা বাড়ছে তার। এসব ভাবতে ভাবতে খাবার খেতে শুরু করলেন তিনি। সন্ধ্যাবেলা রহমান চৌধুরীর বাড়ির ড্রয়িং রুমে দুটি সোফায় বসে আছে দুই ভাই, ফারুক চৌধুরী ও রহমান চৌধুরী। রুমের জানালা দিয়ে শীতল সন্ধ্যার আলো প্রবাহিত হচ্ছে, আর বাইরে কিছুটা অন্ধকার পড়তে শুরু করেছে। ঘরের কোণে একটি টেবিল, যেখানে কিছু বই রাখা, আর রান্নাঘর থেকে চায়ের হালকা গন্ধ ভেসে আসছে। কোনোভাবে যদি একবার মেয়েটা বাড়ির বাইরে বের হতো, তবেই খেলা জমে যেত ভাই। ফারুক চৌধুরী কিছুটা আক্ষেপ নিয়েই বললেন কথাটা। রহমান চৌধুরী ভাইয়ের কাঁধে হাত রাখলেন। শান্ত হও, কতক্ষণ বাড়ির বাইরে না বেরিয়ে পারবে? এক সময় না এক সময় আরিশের স্ত্রীকে বাড়ির বাইরে বের হতেই হবে, আর সেই সুযোগটাকে কাজে লাগাবো আমরা। লোকজন গুম করে দেওয়া আমাদের বাহাতের খেল ফারুক, আর একবার বিবি গায়েব হয়ে গেলে মিয়া সাহেব এমনি শেষ হয়ে যাবে। বড় ভাইয়ের কথায় বেশ আনন্দিত হলেন ফারুক। এর মধ্যে চা নিয়ে সেখানে উপস্থিত হলেন আয়েশা চৌধুরী, রহমান চৌধুরীর স্ত্রী তিনি। দুই ভাইয়ের অনেক প্ল্যান প্রোগ্রাম হলো, এখন চা খেয়ে নাও, সাথে পাকোড়া। ভাবির কথায় মুচকি হাসল ফারুক। রহমান বললেন, ঠিক আছে, ভেতরে যাও এখন। আয়শা কেবল মাথা নেড়ে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। এই বাড়িতে মেয়েদের কোনো কদর নেই, তারা যেন সব সময় পর্দার আড়ালে অনিশ্চিত এক জীবনে বন্দী। রান্নাবাড়া করা, সন্তানদের যত্ন নেওয়া, এটাই তাদের একমাত্র দায়িত্ব, আর সেই কাজগুলো করতে করতে জীবন চলে যায়। স্বামীর কাছে কোনো রকম সম্মান বা ভালোবাসা তাদের ভাগ্যে নেই, যেন তারা শুধুই দাসী, যাদের কাজ শুধু আদেশ পালন করা, আর কিছু নয়। অফিস থেকে ফিরেই তামান্নাকে খুঁজছে তালহা। প্রথমে রান্নাঘর, তারপর আশপাশে। উকিঝুঁকি দিয়েও যখন পেল না তাকে, তখন তামান্নার ঘরের দিকে এগোলো। ধীর পায়ে এগিয়ে গেল তার রুমে। দরজা খোলাই ছিল, কিন্তু রুমেও দেখা যাচ্ছে না মেয়েটাকে। আশেপাশে তাকাতে তাকাতে ওয়াশরুমে দরজা খোলার শব্দ শুনতে পেল তালহা। ঘরে এসে তালহাকে দেখে বেশ অবাকই হলো তামান্না। আপনি? হ্যাঁ, এদিকে এসো। কেন? তালহা নিজেই এগিয়ে গেল তামান্নার দিকে। তামান্না শুধু ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে তালহার দিকে। ছেলেটা পকেট থেকে একটা বেলি ফুলের গাজরা বের করে তামান্নার হাতে ধরিয়ে দিল। দাঁড়াও। তালহা তামান্নার আধখোলা চুলগুলো পুরোপুরি খুলে খোপা করতে শুরু করেছে দেখে বিস্ময়ে কথা বলতেও যেন ভুলে গেছে তামান্না। খোপা করা শেষে চুলে গাজরাটা ভালো করে পেঁচিয়ে নিল তালহা। এবার ঠিক আছে। এসব কি ছিল? সেদিন না বললে খোপায় বেলি ফুলের গাজরা দেওয়ার খুব ইচ্ছে তোমার? তো ইচ্ছে পূর্ণ করলাম। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এটাও বলেছিলাম নিজের প্রিয় মানুষের হাতে খোপায় বেলি ফুলের গাজরা পড়তে চাই। তামান্নাকে অবাক করে দিয়ে হাঁটু গেড়ে বসলো তালহা, তার চোখে মুখে ধীরতা। তামান্না পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল, তার চোখে কিছুটা অবিশ্বাস্য ছিল। পরনে সাদা শার্ট, কালো স্যুট আর ফর্মাল প্যান্ট, একেবারে পরিপাটি সজ্জিত। ঠোঁটের কোণে একটা প্রশস্ত হাসি রেখা। কোটের পকেট থেকে একটা গোলাপি রঙের গোলাপ ফুল বের করে সামনে বাড়িয়ে দিল তালহা। গোলাপি রঙের গোলাপ পছন্দ তামান্নার। মেয়েটার সবকিছু যেন এখানেই থমকে গেছে, বিশ্বাস করতে পারছে না কি হচ্ছে বা হতে চলেছে।
মিস তামান্না ভাটিয়া, ডু ইউ ম্যারি মি? আপনি কি আমাকে বিয়ে করবেন? নিঃশ্বাস যেন আটকে এসেছে তামান্নার, চোখ ছলছল করছে। তালহা এসে তাকিয়ে আছে ওর দিকে। তামান্না কি বলবে বুঝতে পারছে না। যা হচ্ছে তা অবিশ্বাস্য লাগছে ওর কাছে। সমস্যা নেই, বসেই আছি আমি। আপনি সময় নিন, তামান্না ভাটিয়া বলে কথা। তামান্নার ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে আসছে, কি করবে বুঝতে না পেরে তালহার মুখোমুখি বসে পড়ল সে। হু হু করে কেঁদে উঠল ভরকালো তালহা। কোনো কিছু না ভেবে বুকে জড়িয়ে ধরল তামান্নাকে। এই থামো, আমি কি তোমাকে ভুল কিছু বললাম? বিশ্বাস করো, তোমাকে কষ্ট দেওয়ার মতো কিছু করতে চাইনি আমি। নিজের সাথে বোঝাপড়া করে তবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আমি। তুমি না চাইলে কোনো সমস্যা নেই, আমরা আগের মতোই থাকবো। প্লিজ কান্না করো না। তোমাকে এভাবে দেখতে একটু ভালো লাগছে না আমার। তামান্না তালহাকে ছাড়িয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে ওড়না দিয়ে চোখ মুখ মুছল। তালহা কিছু বুঝতে পারছে না, এখন ওভাবেই বসে আছে। আবার প্রপোজ করুন তালহা ভাই। মুচকি হেসে বলল তামান্না। তালহা জোরে হেসে উঠল। ডু ইউ ম্যারি মি মাই কুইন? হুম। তামান্না তালহার হাত থেকে গোলাপটা নিল। বসা থেকে উঠে দাঁড়ালো তালহা। তামান্নাকে জড়িয়ে ধরতে গেলে দূরে সরে গিয়ে বলল তামান্না, বিয়ে করব বলেছি, জড়াজড়ি করব বলিনি। উপস, ভুল হয়ে গেছে আমার। ক্ষমা করে দিন মহারানী। ভুল তো করেছেনই। তো শাস্তি দিতে চাচ্ছ? না, মানে আপাতত না, পরে ইচ্ছে হলে বলবো। ওকে, আপাতত চলো, খিদে পেয়েছে খুব। দেয়াল ঘড়ির দিকে তাকালো তামান্না। রাত 10টা বাজলো বলে। হ্যাঁ হ্যাঁ চলুন, ডিনারের সময় হয়ে গেছে, ভাইয়া ভাবিও খেতে চলে আসবে। চলো। দুজনে একসাথে ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমের দিকে এগোতে লাগলো। বিষয়টা দূর থেকে খেয়াল করেছে ওরা। হঠাৎ ওদের একসাথে ঘর থেকে বের হতে দেখে কিছু একটা ভেবে মুচকি হাসলো মেয়েটা। শরীর কেমন এখন? আয়নার সামনে দাঁড়িয়ে আছে আরিশ। স্কিন কেয়ার নিয়ে খুব সচেতন সে। রাতেও তার স্কিন কেয়ার বাদ যায় না। ওরা চেয়ারে বসে আছে চুপচাপ। ভালো। ভার্সিটি কবে যাবে? নড়ে চড়ে উঠল ওরা। আপনি যেদিন সময় পাবেন। বেশ, কাল চলো তাহলে, সব ফর্মালিটিস কমপ্লিট করে আসব। ভীষণ খুশি লাগছে ওরার। সে কখনো ভাবেনি এ বাড়িতে থেকে তার পড়ালেখা হবে। যদিও লেখাপড়া অপছন্দ ছিল ওরার, কিন্তু সেদিন রবিনের কথাগুলো শোনার পর থেকে ওরা এটা অনুভব করেছে লেখাপড়া আসলেই দরকার। আচ্ছা। গায়ের টি শার্ট খুলে বিছানায় ছুঁড়ে ফেললো আরিশ। ওরা আর চোখে তাকিয়ে আছে সেদিকে। আচ্ছা হামিংবার্ড, এমনিতে তো খুব বকবক করো তুমি, কিন্তু আমার সাথে এত কম কথা বলো কেন? চমকালো ওরা। এই লোক কিভাবে জানলো সে বকবক করে? কারণ এ বাড়িতে আসার পর থেকে তো আরিশের সাথে কিংবা বাকি কারোর সাথে তেমন কথা বলে না সে। কই? ক্রুও হাসল আরিশ। এগিয়ে গেল অরার দিকে। আচমকা অরার দুই হাত দুটো চেয়ারের পেছনে চেপে ধরে। অন্য হাতে থুতনিতে হাত শক্ত করে রাখল সে। কিছুটা ভয় পেলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না ওরা। এই 2 মাসে আরিশের পাগলামির সাথে পরিচিত হয়ে গেছে সে। বলবো? হ্যাঁ। আরিশ অরার কানের লতিতে চুমু খেলো কয়েকটা, তারপর বসালো মৃদু কামড়। মুচড়ে উঠল অরার শরীর। আরিশের উষ্ণ নিঃশ্বাসের শব্দে কিছু একটা হচ্ছে তার। অরাকে হুট করেই কোলে তুলে নিল সে, তারপর বিছানায় নিয়ে বসালো। মুখোমুখি বসলো দুজন। গতকাল বিকেলে একা একা কি বলছিলে? আরিশের দিকে তাকালে কেমন কেমন লাগে আমার। কেন লাগে? পাগল লোকটাকে বিয়ে করে আমিও মনে হয় পাগল হয়ে যাচ্ছি। মনে পড়ে হামিংবার্ড? আরিশের কথায় বিষম খেলো ওরা। আরিশ মুচকি হেসে পাশে টি টেবিলের উপরে রাখা পানির গ্লাসটা এগিয়ে দিল তার দিকে। ওরা পানি পান করে কিছুটা শান্ত হলো বটে, তবে আরিশ কিভাবে তার গতিবিধি জানলো সেটার ভাবার বিষয় এখন। আপনি কি করে জানলেন? ওদিকে তাকাও। রুমের এক কোণায় তাকালো ওরা। এটা তো সিসিটিভি ক্যামেরা, তার মানে ঘরে বসে যা বলে যা করে সব কিছুই দেখতে পায় আরিশ। কি লজ্জা! আপনি এটা ঠিক করেননি আরিশ। আমি এমনিতেই বেঠিক মানুষ পাখি। এখন বলো, আমার দিকে তাকালে কেমন লাগে? কেমন লাগবে আবার? অস্বস্তি লাগে? আপনি যেভাবে রাগ করেন, ভয় লাগে, এটাই। আড়িশরার গালে 2 হাত রাখলো, কপালে কপাল ঠেকালো, ফিসফিস করে বলল, আর কিছু? ওরা মোহচ্ছন্ন হয়ে গেছে যেন আরিশের এই মোহনীয় কথা। তাকে ভীষণ টানে। হামিংবার্ড, জি, আই থিঙ্ক আই লাভ ইউ। ওরা হৃদস্পন্দে যেন এক লাফে অনেকটা বেড়ে গেল। শরীরটা হঠাৎ করে হালকা লাগতে শুরু করলো, যেন কোনো অদৃশ্য ভেলায় চড়ে সে মহাশূন্যে ভাসছে। সময়টা থেমে গেছে। শব্দহীন এক শূন্যতায় কেবল ওদের দুজনের নিঃশ্বাস শোনা যাচ্ছে। মনে হচ্ছে গোটা পৃথিবীটা গলে গিয়ে ছোট হয়ে গেছে, তাতে শুধু আরিশ আর ওরা, আর কিছুই নেই। ডু ইউ? আমি জানি না। জানতে পারলে বলবে? হুম। একটা কিস করবে পাখি?
আরিশ না বললেও ওরা খুব করে চাচ্ছিল একবার আরিশের কপালে ঠোঁট ছুঁয়ে দেবে সে, কিন্তু নিজে থেকে পারছিল না। এখন কাজটা সহজ হলো। ওরা আর সময় নিল না, আবেশে আরিশের কপালে ঠোঁট ছোঁয়ালো। ওরাকে বুকে জড়িয়ে ধরে বসে রইল আরিশ। এভাবে জড়িয়ে থাকলে মনে হয় পৃথিবীর সব কিছু থমকে গেছে, কেবল ওরার হৃদস্পন্দন চলছে।